দীর্ঘ 18 বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ফিরেছে স্বাধীনতা দিবসের সমরাস্ত্র প্রদর্শনী। সমরাস্ত্রের বিশাল মহড়া দেখে পুরো দেশ যখন মন্ত্রমুগ্ধ, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র হাস্যরস। কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নির্দিষ্ট মিসাইল সিস্টেম, যা দেখে মানুষ মিমস বানাচ্ছে, ব্যঙ্গাত্মক পোস্ট শেয়ার করছে। আর এই ট্রলের রেশ এখন গড়িয়েছে একেবারে আইনি নোটিশ পর্যন্ত। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান জনস্বার্থে সরাসরি সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন। দাবি একটাই, দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে অবিলম্বে প্যাট্রিয়ট বা সমমানের অত্যাধুনিক চীনা এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে হবে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি আসলেই এতটা দুর্বল যে সাধারণ মানুষ তা নিয়ে প্রকাশ্যেই ঠাট্টা করছে? লিগ্যাল নোটিশে ঠিক কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং এই নোটিশের পেছনের আসল ঘটনাটি কি, চলুন খতিয়ে দেখি। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান তার পাঠানো আইনি নোটিশে অত্যন্ত স্পষ্টভাবে বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। নোটিশে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্টকে। নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর বাংলাদেশে জাতীয় বাজেটের একটি বিশাল অংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর হামলা থেকে সার্বভৌমত্ব রক্ষায় ঠিক কতটা সক্ষম, সেই হিসাব চাওয়ার সম্পূর্ণ অধিকার জনগণের রয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ধরন এখন আর আগের মতো নেই। আঞ্চলিক ভারসাম্য এবং সামরিক প্রতিরোধ সক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে প্রতিবেশীদের তুলনায় বাংলাদেশের বর্তমান অবস্থান অনেকটাই পিছিয়ে। বর্তমানে বাংলাদেশের পুরো আকাশ সুরক্ষার মূল দায়িত্বে রয়েছে 80 দশকের প্রযুক্তিতে তৈরি চীনা FM-90 মিসাইল সিস্টেম। এটি মূলত একটি স্বল্পপাল্লা বা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যার অপারেশনাল রেঞ্জ মাত্র 8 থেকে 15 কিলোমিটার। আধুনিক সমরাস্ত্রের যুগে যেখানে শত শত কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব, সেখানে এই 15 কিলোমিটার রেঞ্জের মিসাইল দিয়ে শত্রুর মধ্য ও দূরপাল্লার আক্রমণ প্রতিহত করা প্রায় অসম্ভব। নোটিশে এই অবস্থাকে সরাসরি ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার আখ্যা দিয়ে অবিলম্বে এই দুর্বলতা কাটিয়ে ওঠার দাবি জানানো হয়েছে। সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই নোটিশে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে অত্যাধুনিক বিদেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের উদ্যোগ নিতে হবে। একই সাথে বিদেশি প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী নির্ভরতা কমানো এবং ব্যয় সংকোচনের লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির গবেষণা ও উন্নয়ন কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে। নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে প্রয়োজনীয় তহবিল ও অবকাঠামো বরাদ্দের প্রক্রিয়া শুরু করে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে সংবিধানের 102 নং অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে রিট আবেদন দায়ের করার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই লিগ্যাল নোটিশে। এই পুরো ঘটনার শুরু গত 26শে মার্চের মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজকে কেন্দ্র করে। দীর্ঘ 1.5 যুগ পর জাতীয় প্যারেড স্কোয়ারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই বিশাল সমরাস্ত্র প্রদর্শনী। 9ম পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় শীর্ষ ব্যক্তিবর্গ। প্রথমেই পুলিশের মোটর শোভাযাত্রায় অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর কিছুক্ষণ পরেই ময়দানে প্রবেশ করেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অভিবাদন মঞ্চে রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। সেখানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শুরুতেই যুদ্ধক্ষেত্রে রাজা হিসেবে পরিচিত ট্যাঙ্কের বহর ছিল দর্শকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র। প্রদর্শনীতে সাজোয়া বহরের অগ্রভাগে ছিল 6টি মিডিয়াম ট্যাঙ্ক T-69G। পদাতিক বাহিনীর সাথে সম্মিলিতভাবে এই ট্যাঙ্কগুলো শত্রুকে পর্যুদস্ত করতে কার্যকর ভূমিকা রাখে। এরপর মেকানাইজড ইনফ্যান্ট্রির বহরে প্রদর্শিত হয় রাশিয়ার তৈরি অত্যাধুনিক APC BTR-80। পানির মধ্যেও অনায়াসে চলতে সক্ষম এই যানটির ভেতরে অবস্থান নিয়ে যোদ্ধারা দ্রুত গতিতে শত্রুর অভ্যন্তরে প্রবেশ করে আক্রমণ চালাতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সাফল্যের সাথে এই বাহনটি ব্যবহার করে আসছে।
এছাড়া পদাতিক বহরে ছিল তুরস্কের তৈরি উচ্চ গতিসম্পন্ন ট্যাকটিক্যাল যান এলএভি কোবরা 1 এবং যুক্তরাষ্ট্রের তৈরি মাইন রেসিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড যান ম্যাক্সপ্রোবেস, যা মাইন এবং আইইডি বিস্ফোরণের আঘাত থেকে ভেতরে অবস্থানকারী সৈন্যদের সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে। যান্ত্রিক বহরের ট্যাঙ্ক বিধ্বংসী সমরাস্ত্রের প্রদর্শনীও ছিল বেশ আগ্রাসী। অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন PF-98 এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন ম্যাটিস M1 প্রদর্শন করা হয়, যা শত্রু যে কোনো ট্যাঙ্ক নির্ভুলভাবে ধ্বংস করতে সক্ষম। একই সাথে অটোমেটিক গ্রেনেড লঞ্চার সিস্টেম দেখানো হয়, যা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বিপুল গ্রেনেড নিক্ষেপ করে শত্রুর উপর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধনে ব্যবহৃত হয়। রণাঙ্গনের বিধাতা খ্যাত গোলন্দাজ বাহিনীর কামানবহর তাদের ভারী সমরাস্ত্রে জানান দেয়। এই বহরে ইতালি তৈরি 4টি 105 মিলিমিটার প্যাক হাউইটিজার এবং যুগোস্লাভিয়ায় তৈরি 4টি 105 মিলিমিটার হাউইটিজার M56 প্রদর্শন করা হয়। এই আর্টিলারি সাপোর্ট যুদ্ধক্ষেত্রে পদাতিক বাহিনীকে দূর থেকে কভার ফায়ার দিয়ে থাকে। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনী তাদের সামুদ্রিক সক্ষমতার প্রমাণ রাখে এই প্যারেডে। প্রথম সারিতে ছিল নিজ সমুদ্র সীমায় শত্রুকে ঘায়েল করার প্রধান অস্ত্র অ্যান্টিশিপ মিসাইল মডেল। দ্বিতীয় সারিতে প্রদর্শন করা হয় দূরপাল্লার রাডার, যা বহুদূর থেকে শত্রু জাহাজ ও বিমান শনাক্ত করে অনুসরণ করতে পারে। তৃতীয় সারিতে ছিল জাহাজ থেকে শত্রু বিমানে নিক্ষেপণযোগ্য মিসাইল এবং বিমান বিধ্বংসী মধ্যম পাল্লার সমরাস্ত্রের মডেল। চতুর্থ সারিতে থাকা মাঝারি ও দূরপাল্লার কামানগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণের সক্ষমতা তুলে ধরে। নৌবাহিনীর এই প্রদর্শনী সুস্পষ্ট বার্তা দেয়, সমুদ্র সীমায় যে কোনো আগ্রাসন প্রতিহত করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। বাংলার আকাশ রাখিব মুক্ত স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী তাদের যান্ত্রিক বহর প্রদর্শন করে। আর এখানেই প্রথম সারিতে ছিল সেই আলোচিত বাংলাদেশ বিমান বাহিনীর 301 আকাশ প্রতিরক্ষা ইউনিটের FM-90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, জানিয়ে বর্তমানে লিগ্যাল নোটিশ পর্যন্ত গড়িয়েছে। গণচীনের তৈরি সার্ভিলেন্স রাডার, ট্র্যাকিং রাডার এবং গাইডেন্স রাডার সম্বলিত এই সিস্টেমটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রায় 60 কিলোমিটার দূরত্বে শত্রু শনাক্ত করে 15 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। এর পাশাপাশি বিমান বাহিনীর নিজস্ব এয়ারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স বা ARDC থেকে নকশাকৃত ও উৎপাদিত ড্রোনের মডেল দেখানো হয়। নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ভার্টিক্যাল টেক অফ ল্যান্ড ল্যান্ডিংয়ে সক্ষম PFX-2, ভারী থেকে হালকা ওজন ধারণ ও নজরদারিতে সক্ষম QXL এবং QX মডেলের কোয়াডকপ্টার UAV প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষ হয় বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট এবং অ্যারোবেটিক ডিসপ্লের মাধ্যমে। এয়ার কমোডর মেহেদী হাসানের নেতৃত্বে সেনা, নৌ, বিজিবি এবং র্যাবের সম্মিলিত ফ্লাইপাস্ট আকাশসীমায় এক অভাবনীয় দৃশ্য তৈরি করে। যুদ্ধ বিমানের নানা রণকৌশল প্রদর্শনের পর অত্যাধুনিক যুদ্ধবিমান MiG-29 ঢাকার আকাশ বিদীর্ণ করে বিজয়সূচক চিহ্ন তৈরি করে কুচকাওয়াজের সমাপ্তি টানে। 18 বছর পর অনুষ্ঠিত এই বিশাল সমরাস্ত্র প্রদর্শনী দেশের সামরিক সক্ষমতার একটি বড় দিক উন্মোচন করেছে, কিন্তু একই সাথে একটি কঠিন সত্য সবার সামনে নিয়ে এসেছে। ভূমি এবং জলে সশস্ত্র বাহিনীর প্রস্তুতি দৃশ্যমান হলেও আধুনিক ড্রোন এবং দূরপাল্লার মিসাইলের যুগে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই নাজুক অবস্থায় রয়েছে। আর ঠিক এই জায়গাতেই আঘাত করেছে সুপ্রিম কোর্টের আইনজীবীর এই লিগ্যাল নোটিশ। প্রতিরক্ষা বাজেটে সঠিক ব্যবহারের মাধ্যমে অবিলম্বে অত্যাধুনিক প্যাট্রিয়ট অথবা সমমানের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করার এই দাবি এখন আর কেবল সামাজিক মাধ্যমের আড্ডায় সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি একটি আইনি প্রক্রিয়ায় রূপ নিয়েছে। আগামী 15 দিনের মধ্যে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো এই লিগ্যাল নোটিশের জবাবে কী পদক্ষেপ গ্রহণ করে তা সরাসরি পর্যবেক্ষণ করছে পুরো দেশ। আকাশ সুরক্ষার এই শূন্যস্থান পূরণে নিজস্ব প্রযুক্তির উদ্ভাবন এবং অত্যাধুনিক সিস্টেম ক্রয় উভয় ক্ষেত্রেই এখন দ্রুত এবং দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন।